বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ভেক্টর অধ্যায়ের লেকচার 1। তো তোমরা যারা আমার অফলাইন ক্লাসগুলোতে দেরিতে আসতেছো এবং আগের লেকচারগুলো মিস করছো, তো তোমাদের জন্য আমি 15 থেকে 20টা লেকচার আপলোড করব। যারা আমার এই অফলাইন ব্যাকআপ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারবা না, তারা যেন অনলাইনে ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের যে গ্যাপটা ছিল সেটাকে ওভারকাম করতে পারো, এই জন্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো দেখো, আজকে আমাদের লেকচার 1-এ তোমরা আগে যে আলোচনাটা হবে এটা মোটামুটি তোমরা কিছুটা শিখে আসছো, আবার কিছুটা শিখবা। তো লেকচারটার পুরোপুরি দেখার চেষ্টা করবা। তোমরা যেটা করো কেটে কেটে টেনে টেনে দেখো, এই কাজটা করবা না, তাহলে লেকচারটা ভালো মতো বুঝতে পারবা না। যতই লেকচারের টাইম লেন্থটা বড় হোক, তোমাকে পুরো লেকচারটা দেখতে হবে, নইলে তুমি লেকচারের মেইন যে বেসিক যে জিনিসগুলা এগুলো তোমরা মিস করে ফেলো। তো আসা যাক যে প্রথমেই আমরা ভেক্টর অধ্যায়ের যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাশি। তো দেখো, রাশি কাকে বলে? আচ্ছা, তাহলে এখন দেখো, রাশি এই সংজ্ঞাটা তোমরা কিছুটা জানো। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। তাহলে এই ভৌত জগৎ বলতে আমরা কি বুঝি? পৃথিবী, গ্রহ, উপগ্রহ, এই সব কিছু মিলেই হলো কি একটা ভৌত জগৎ। তাহলে এই জগতের যে বস্তুটাকেই পরিমাপ করার মানদণ্ড দিয়ে পরিমাপ করা যাবে সেইগুলাই রাশি। এর বাহিরে বাকি সবগুলো রাশির আওতাভুক্ত হবে না। যেমন দেখো, এই বস্তুটাকে আমি কিন্তু পরিমাপ করতে পারবো, আমি নিজেকেও কিন্তু আমরা কি করতে পারবো? পরিমাপ করতে পারি। ভর, আয়তন, দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি। যার কারণে এই কলম এবং আমরা নিজেরাও আমরা কিন্তু একটা রাশি। তার মানে আমরা বলতে পারি এই ভৌত জগতে যা কিছুকেই তুমি পরিমাপ করতে পারবা সেটাই তোমার রাশি। তাহলে এটা কিভাবে দেখো, তাহলে রাশি বলতে আমরা দেখো যেটা পরিমাপ করতেছি সেটাই রাশি। তাহলে রাশির এই আবির্ভাবটা কিভাবে হলো বা রাশিটা আসলো কিভাবে? দেখো, আদিমকালের দিকে যদি আমরা তাকাই, দেখবা সেই সময় কিন্তু পরিমাপ করার কোনো মানদণ্ড ছিল না। তখন কি করা হতো? একটা দাঁড়িপাল্লার এক প্রান্তে একটা বস্তু রাখা হতো, দাঁড়িপাল্লার আরেকটা প্রান্তে কি করলো? আরেকটা বস্তু রাখা হতো, দুইটা সমান করে কিন্তু ভাগ করে নেওয়া হতো। কিন্তু কালের বিবর্তনে যখন মানুষ সভ্য হওয়া শুরু করলো, মানুষ কিন্তু তখন দেখলো একটা চালের দাম আর একটা ফুলকপির দাম দুটা কিন্তু এক না, অর্থাৎ দুটার মূল্য এক না। কারণ চাল উৎপাদন করতে যে পরিমাণ পরিশ্রম হচ্ছে বা যে পরিমাণ চাল উৎপাদন হচ্ছে, ঠিক একই পরিমাণ জমিতে ওই পরিমাণ ফুলকপি উৎপাদন হচ্ছে না, অল্প হচ্ছে। তার মানে এই দুইটার তোমার মূল্যটা কি আলাদা হয়ে যাচ্ছে না? তা যেহেতু যেটা কম উৎপন্ন হয়, কম উৎপাদন হয়, তাহলে সেইটার কি হয়? দামটা একটু বেশি হয়। আর যেটা বেশি উৎপাদন হয় সেটার দামটা সেই সময়ের তুলনায় কম হচ্ছে। তাহলে এই দুটাকে যদি সমান করো তাহলে কি আর ব্যালেন্স হবে? হবে না। তখন তারা চিন্তা করলো তাহলে এইটাকে আলাদা আলাদা পরিমাপের একটা মানদণ্ড তৈরি করা হোক। চালকে আমরা একটা মানদণ্ড দিয়ে তৈরি করব, ফুলকপিকে ওই মানদণ্ড দিয়ে আমরা তাহলে পরিমাপ করব। তখন তারা কি করলো? আস্তে আস্তে একটা ভর পরিমাপের একটা বাটখারা তৈরি করলো। দেখবা, আগে যখন মানুষ ফেরি করতো তখন এই ছোট বড় 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 এরকম বড় থেকে কি ছোট ছোট হতে একটা এই যে তোমার এই বাটখারা বা একটা ওজন পরিমাপ করার যে আমরা যেটাকে বলি হচ্ছে কি পাথর বলি আর কি। তো ওইটার দেখো বিরাট কিন্তু লম্বা একটা আমাদের পাথর দেখতে পারতাম, কিন্তু এখন আর দেখা যায় না। কারণ এখন আমরা কি ডিজিটাল মিটার চলে আসছে, ডিজিটাল মিটারে বস্তু রাখলে আমরা পরিমাপ করতে পারি। তো যাই হোক, যে যেদিন থেকে এই বাটখারা তৈরি হয়েছে সেদিন থেকে আমরা ভরকে কি বলি? রাশি বলি। ঠিক সেম ভাবে এমন একটা সময় ছিল যখন আমরা সূর্য দেখে সময় পরিমাপ করতাম, কিন্তু সুনির্দিষ্ট করে সময় পরিমাপ করতে পারতাম না। ঠিক যখনই ঘড়ি আবিষ্কার হলো তখনই কিন্তু আমরা সময়টাকে রাশি হিসাবে কাউন্ট করা শুরু করলাম। এবং তাপমাত্রা, আমরা আগে কি করতাম? তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না ডিপেন্ড করতে কি আমাদের শীত বা ঠান্ডা বা গরম লাগার কম বেশির উপরে। কিন্তু যখন থার্মোমিটার আবিষ্কার হলো তখন থেকে এটা পরিমাপ করা গেল যখন তাপমাত্রা কত, তবে তারপর থেকে কিন্তু তাপমাত্রা কি? রাশি। ঠিক সেম ভাবে এখন আমাদের দেখো দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এইগুলো পরিমাপ করার মতো এখনো কোনো মানদণ্ড আবিষ্কার হয় নাই। বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করে যাচ্ছেন যে আমাদের কাঁদলে কতটুকু ব্যথা হয়, কতটুকু কষ্ট হয়। তো এই জিনিসগুলো যেদিন থেকে আবিষ্কার হবে, যেগুলো মানদণ্ড, যে তুমি এত জোরে কাঁদলে তোমার এতটুকু কষ্ট হয় বা এতটুকু কম কষ্ট হয়, তারপর থেকে সেই দিন এগুলোকে রাশি বলা যাবে, তার আগ পর্যন্ত এগুলোকে রাশি বলা যাবে না। তাই দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এইগুলোকে রাশির আওতাভুক্ত করা হয় নাই। এর বাহিরে যেগুলো আছে এইগুলো কি? রাশি। তো দেখো, এই রাশি আবার হলো দুই প্রকার। তাহলে এই রাশি একটা গঠন বিবেচনায়, দেখো রাশি আবার হলো দুই প্রকার। গঠন বিবেচনায় রাশি দুই প্রকার। দেখো,
ওরে, এক নম্বরটা হলো দেখো মৌলিক রাশি, দুই নাম্বারটা হলো যৌগিক রাশি। আবার আসো দিক বিবেচনায়। তাহলে দিক বিবেচনায়ও রাশি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি, দুই নাম্বারটা হলো ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে এখন আসে আমাদের দেখো যে মৌলিক রাশি সম্পর্কে তোমরা 8 এবং 9 পড়ে আসছো, তারপর আমি একটু আলোচনা করব। দেখো তাহলে মৌলিক রাশি, তাহলে যে রাশিগুলোকে আর কি করা যায় না, ভাঙ্গা যায় না, অর্থাৎ যে রাশিগুলো কি স্বাধীন, তাহলে সেই রাশিগুলোকে আমরা কি বলবো, মৌলিক রাশি। আর যৌগিক রাশি, যে রাশিগুলোকে কি করা যায়, দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদেরকে আমরা কি বলবো, যৌগিক রাশি। তোমরা অনেকে দেখছি লিখে ফেলো এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত যারা, তাদেরকে আমরা কি বলি, যৌগিক রাশি। এক বা একাধিক এই কথা বলা যাবে না, কারণ এক বা একাধিক বলে কি একও হইতে পারে, একের অধিকও হইতে পারে। এক হলে তো আর যৌগিক হলো না, এক হলে কি মৌলিক। তাহলে এই জন্য আমাকে বলতে হবে অবশ্যই দুই বা ততোধিক অথবা একের অধিক, এইভাবে বলতে হবে। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এটা নিয়ে আমি ডিটেলস আর আলোচনা করলাম না, কারণ তোমরা 9-10 এটা পড়ে আসছো, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। তাহলে আমরা আলোচনা করব আমাদের মেইন যেটা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশির তোমরা একটা গতানুগতিক সংজ্ঞা দিয়ে থাকো, যে সংজ্ঞাটা আসলে ভুল। দেখো কি রকম, দেখো যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। আচ্ছা, অ্যাকচুয়ালি কিন্তু স্কেলার রাশির দিক আছে, তোমরা অবাক হচ্ছ, আসলেও স্কেলার রাশির দিক আছে। তাহলে এখন আসি সেই ঘটনা। তাহলে এখন দেখো আমরা বলছি যে সকল রাশির মান আছে কিন্তু দিক নাই, তাদেরকে কি বলে, স্কেলার রাশি বলে। আচ্ছা, তাহলে দেখো দূরত্বকে আমরা কি বলি, স্কেলার রাশি বলি কিনা দেখো তো। আচ্ছা, তাহলে দেখো এই দূরত্বটা হলো আমাদের স্কেলার রাশি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তো এই দূরত্বের সংজ্ঞা কি বলা আছে বলো তো, কোনো কিছু যে কোনো দিকে তার অবস্থানের পরিবর্তনকেই কি বলে, দূরত্ব। অর্থাৎ কোনো কিছুর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে আমরা বলি হলো দূরত্ব। তাহলে দেখো, তাহলে দূরত্বের পথটা কেমন হয়, সোজা সরল রেখা হতেও পারে, আবার কি হইতে পারে, এইরকম আঁকা বাঁকাও হতে পারে। তাহলে যখন আঁকা বাঁকা হবে, দেখো তো এর অভিমুখটা প্রত্যেকটা বিন্দুতে এসে চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে আমার এই টোটাল রাস্তার কথা, প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে যদি আমি অভিমুখ বা দিকের কথা বলি, তাহলে দেখো তো এই দিকের সংখ্যা কত, অসংখ্য, কোটিখানিক দিক হবে, তাই কিনা। তাহলে আমরা যে বললাম দিক নাই, অ্যাকচুয়ালি দিক আছে। তাহলে কি লিখবো বলতো, সুনির্দিষ্ট দিক নেই। তুমি যদি সুনির্দিষ্ট কথা না বলো, দেখো তাহলে তোমার সংজ্ঞাটা ভুল হবে কিনা বলো তো। তাহলে দেখো তো স্কেলার রাশির আমার দিক আছে, কিন্তু সেই দিকটা কি না, সুনির্দিষ্ট না। আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি সুনির্দিষ্ট শব্দটা যদি সংজ্ঞাতে না বলো, তাহলে বলো তো স্কেলার রাশির সংজ্ঞা হবে কিনা, তাহলে অবশ্যই এটা ভুল হবে। ক্লিয়ার আশা করি। আচ্ছা, তাহলে আবার সংজ্ঞাটা যদি এইভাবে দাও, সেই সংজ্ঞাটা আবার সঠিক, যে সকল রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না। তার মানে তুমি বলেই দিলে দিকের কি হয় না, প্রয়োজন হয় না, শুধু কার প্রয়োজন হয়, মানের। এই সংজ্ঞাটা আবার সঠিক। কিন্তু যখন তুমি সংজ্ঞাটা এভাবে দিবা, তখন সংজ্ঞাটা কিন্তু অবশ্যই তোমাকে সুনির্দিষ্ট লিখতে হবে। তোমাকে যদি বলে যে সকল রাশির মান আছে এবং দিক নেই, তাদেরকে কি বলে, স্কেলার রাশি, তাহলে হবে। আর তোমাকে যদি আমি সংজ্ঞাটা এইভাবে দিই, যে সকল রাশির মানও আছে দিকও আছে, সেটা স্কেলার রাশি, সংজ্ঞাটা কিন্তু সঠিক, কারণ দিক আছে, সেই দিকটা কেমন না, সুনির্দিষ্ট না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা,
তাহলে এখন আসি আমাদের দেখো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা জানি ভেক্টর রাশির কি আছে, সুনির্দিষ্ট মানও আছে, সুনির্দিষ্ট কি আছে, দিকও আছে। তাহলে এই সংজ্ঞাটা তাহলে এখন লিখবা কিভাবে দেখো, তাহলে 2 নাম্বারটা হলো ভেক্টর রাশি। দেখো ভেক্টর রাশি, তাহলে যে সকল রাশির মান এবং সুনির্দিষ্ট দিক বিদ্যমান, মান এবং সুনির্দিষ্ট দিক বিদ্যমান তাদেরকে ভেক্টর রাশি বলে, তাদেরকে ভেক্টর রাশি বলে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো, তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে সুনির্দিষ্ট মানও আছে, সুনির্দিষ্ট কি আছে, দিকও আছে। তো এই ভেক্টরটা নিয়েই আমাদের যত আলোচনা। আচ্ছা, তাহলে এখন দেখো এই ভেক্টর কিভাবে সুনির্দিষ্ট আমাদের দিক থাকে। দেখো আমরা এইভাবে আঁকা বাঁকা পথের এই দূরত্বটাকে কি বলছিলাম, আমরা দূরত্ব বলছিলাম। তাহলে দেখো এটা আমার হলো স্টার্টিং পয়েন্ট, আর এটা হলো আমার কি বলতো এন্ডিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক যে সরল রেখা, এইটাকেই বলে হলো সরণ। দেখো এটা হলো সরণ, আর এটা কি ছিল দেখো তো, দূরত্ব। আচ্ছা, তাহলে এই সরণটা হলো আমাদের কি বলতো ভেক্টর রাশি। কারণ দেখো এর সুনির্দিষ্ট একটা মাত্র দিক আছে, কোথায়, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। তুমি দেখো এই রাস্তাটাকে আমরা কিন্তু সরণ বলি না, দূরত্ব বলি। এই জন্য দূরত্ব স্কেলার, আর এখানে সরণটা কি ভেক্টর। আশা করি বুঝতে পারছো। এবং এর দিক কয়টা সরণের, ওয়ানলি একটা, সেটা কই, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। আচ্ছা, এইবার আসি আমরা দেখো যে কোনগুলা স্কেলার রাশি আর কোনগুলা ভেক্টর রাশি, এটা আমরা কিভাবে মনে রাখবো। আসো, তাহলে এখন আমরা একটা ছন্দ শিখব, যে ছন্দের মধ্যে যেগুলো থাকবে সেইগুলো হলো স্কেলার রাশি, আর ছন্দের বাহিরে যেগুলো থাকবে সেগুলো হলো ভেক্টর রাশি। আচ্ছা দেখো, এই যে ছন্দের মধ্যে যেগুলো থাকবে সেগুলোই হলো ভেক্টর, তাহলে ভেক্টর রাশি। আর এই ছন্দের বাহিরে যেগুলো পাবা সেগুলো হলো স্কেলার রাশি। তাই বলে জগতের সবগুলো না, আমি মোটামুটি কিছু ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। এর বাহিরেও অনেক ভেক্টর রাশি আছে। তো দেখো প্রথমে আমরা লিখব ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। তোমরা বলতে পারো প্রিয়তম বানানটা স্যার ভুল হয়েছে, কারণ ভুলটাই ছন্দের সুবিধার্থে মেনে নাও যে এটাই এখন আমার কি প্রিয়তম বানান। আচ্ছা, তাহলে এখন দেখো ভতে আমরা কি জানি বলতো, ভতে হলো ভরবেগ। ভর হলো কি রাশি, ভর হলো স্কেলার রাশি। তাহলে অবশ্যই ভর হবে না ভেক্টর রাশি, তাহলে কি হবে, ভরবেগ। এই ভরবেগের আবার দুইটা পার্ট, একটা হলো কৌণিক ভরবেগ, একটা হলো কৌণিক ভরবেগ, আর একটা হলো রৈখিক ভরবেগ। আচ্ছা, বয় কাটতে দেখো এটা হলো আমাদের হলো বেগ। এই বেগের আবার দেখো দুইটা পার্ট, একটা হলো কৌণিক বেগ, আর একটা হলো রৈখিক বেগ। চলে আসে দন্তু স। সতে হলো দেখো সরণ, সরণের আবার দুইটা পার্ট, একটা কৌণিক সরণ, অন্যটা হলো রৈখিক সরণ। বতে হলো বল। পৃথিবীতে যত প্রকারের বল আছে সবগুলো বল ভেক্টর রাশি, এই জন্য আমি লিখলাম কি দেখো সকল বল। আচ্ছা, তাহলে বলেরও দুইটা পার্ট, একটা হলো কৌণিক। তাহলে দেখো এই কৌণিক বলটাকে অ্যাকচুয়ালি আমি কৌণিক লিখলাম মনে রাখার স্বার্থে, একটা সুবিধার্থে। অ্যাকচুয়ালি কৌণিক বলটাকে বলা হলো ঘূর্ণন বল, অ্যাকচুয়ালি হলো ঘূর্ণন বল। এটা তোমরা লিখবা না, লিখবা হলো কি ঘূর্ণন বল, মনে রাখার জন্য আমি লিখলাম। তাহলে এই ঘূর্ণন বলটাকে আবার আমরা কি বলি, টর্ক। এই ঘূর্ণন বলটাকে বলা হয় হলো টর্ক। আচ্ছা, আর রৈখিক বল যেটা শুধু বল, এটাকে আমরা রৈখিক বল বলতে পারো, শুধু বলও বলতে পারো। বাস, পয়র ফলাপ্র, এটাতে হলো পৃথিবীতে যত প্রকার প্রাবল্য আছে সকল প্রাবল্য হলো ভেক্টর রাশি। তাহলে এখন দেখো ওতে হলো ওজন। ওজন এক প্রকারের বল, অলরেডি আমরা জানি বল একটা কি ভেক্টর রাশি। এখন আসলে ততে হলো কি দেখো তো ত্বরণ। তাহলে এখন দেখো এই ত্বরণেরও দুইটা পার্ট, একটা হলো কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ। মতে হলো মন্দন,
মন্দনেরও দুইটা পার্ট, একটা হলো কৌণিক আর একটা হলো রৈখিক। লিখে রাখো, ত্বরণ আর মন্দন যেহেতু দুটো একই, আমি আর লিখলাম না। ভয়াকারতে হলো দেখো ভ্রামক। তাহলে যত প্রকার ভ্রামক আছে সকল ভ্রামকই হলো কি ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক হলো স্কেলার রাশি। স্কেলার রাশি। দন্তু শতে হলো সান্দ্রতা বল। অলরেডি আমরা যেহেতু বলেই ফেলছি সকল বল না লিখলেও চলতো। পয়রা ফলা প্রতে হলো পৃষ্ঠ টান। তাহলে পৃষ্ঠ টানও এক প্রকারের বলের মতোই। এখন দেখো তো, এই যে আমরা একটা ছন্দ পেলাম, এই ছন্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায় আমরা সেটাও লিখে ফেললাম। আচ্ছা, এইবার এসে আমরা দেখো, তাহলে এই ছন্দগুলোর মধ্যে একটা কৌণিক পার্ট, একটা হলো রৈখিক পার্ট। তাহলে কৌণিক পার্টগুলো কোন ভেক্টর এবং রৈখিক পার্টগুলো কোন ভেক্টর। এখন আসি এইটা নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে আসি আমরা দেখো, এই ভেক্টর আবার হলো দুই প্রকার। ভেক্টর আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে পোলার ভেক্টর, পোলার ভেক্টর। দুই নাম্বার হলো অক্ষীয় ভেক্টর। আচ্ছা, তাহলে দেখো এই ভেক্টরগুলোর মধ্যে কোনগুলা পোলার এবং কোনগুলা হলো কি অক্ষীয়। আচ্ছা দেখো, প্রথমে আমরা খেয়াল করি অক্ষীয়, তার মানে এখানে কি অক্ষ শব্দটা আছে। তার মানে যেগুলা ভেক্টরি কৌণিক বরাবর থাকবে অথবা ঘূর্ণনরত থাকবে সেইগুলো কি দেখো তো একটা অক্ষকে কেন্দ্র করে ঘোরে কিনা। তাহলে যে কোনো কিছুই কৌণিক বা ঘুরতে চাইলেই তার একটা কি লাগবে, অক্ষ লাগবে। তার মানে তাহলে এই অক্ষ যার লাগবে সেটাই কি অক্ষীয় ভেক্টর। তার মানে এখানে কৌণিক রিলেটেড তুমি যা পাবা, তাহলে এই যে কৌণিক, কৌণিক সরণ, তাহলে কৌণিক বল, ঘূর্ণন বল বা টর্ক, কৌণিক ত্বরণ, এইগুলো হচ্ছে আমার কি বলতো অক্ষীয় ভেক্টর। কারণ এইগুলোর সাথে কৌণিক শব্দ বা ঘূর্ণন রিলেটেড। অর্থাৎ অক্ষীয় ভেক্টরের সংজ্ঞা হলো যে সকল ভেক্টর কোনো না কোনোভাবে ঘূর্ণনের সহিত সম্পর্কিত, তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো হলো অক্ষীয় ভেক্টর। আর পোলার ভেক্টর যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত নয় সেই ভেক্টরগুলোকে আমরা বলবো হলো পোলার ভেক্টর। তাহলে এখানে দেখো তো, এই গ্রিন কালার ব্যতীত রৈখিকগুলাই আমার কি দেখো তো ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, যার কারণে আমরা এইগুলাকে কি বলি রৈখিক। আর কৌণিক যেগুলো থাকে দেখো সবগুলো থেকে কৌণিক শব্দ লেখা আছে, এটা খুব সহজেই বোঝা যায়, এটা অক্ষীয়। একমাত্র দেখো টর্কে কৌণিক শব্দ লেখা নাই। এই টর্ক এটাই সব থেকে বেশি দেয় যে টর্ক কোন ভেক্টর, পোলার ভেক্টর নাকি অক্ষীয় ভেক্টর। তা আশা করি দেখো আমরা যদি এই ছন্দটা মনে রাখতে পারি তাহলে ভেক্টর কোনগুলা এবং এর বাহিরে যেগুলো পাবো এইগুলো হলো আমার কি বলতো স্কেলার রাশি। তাহলে আবার ভেক্টরের মধ্যে যে আবার দুই প্রকারের ভেক্টর আছে, পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর, সেটা সম্পর্কেও কিন্তু আমরা একটা ছন্দ দিয়ে সবগুলো শেষ করতে পারতেছি। আশা করি এই যে তোমাদের ভেক্টর এর যে ক্লাসিফিকেশন বা কোনগুলা ভেক্টর কোনগুলা স্কেলার রাশি এইগুলার মনে রাখার প্রয়োজন পড়বে না, জাস্ট এই ছন্দটা মনে রাখলে তুমি কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবা। যেমন দেখো এর মধ্যে আমার দূরত্ব কথাটা নাই, দেখো তার মানে দূরত্ব কি রাশি, স্কেলার রাশি। সময় আছে নাই, তাপমাত্রা নাই, তারপরে তোমার তড়িৎ প্রবাহ নাই, চাপ নাই, কাজ নাই। তার মানে দেখো তো এই যেগুলো আমি বললাম নাই, তাহলে সেগুলো অবশ্যই তাহলে কি রাশি না, ভেক্টর রাশি না, তাহলে সেগুলো কি রাশি, স্কেলার রাশি। যেমন তোমরা যেটা ভুল করে ফেলো, চাপকে ভেক্টর বলে ফেলো, তড়িৎ প্রবাহকে ভেক্টর বলো, কাজকে ভেক্টর বলে ফেলো, যে এইগুলো কি ভেক্টর রাশি। অ্যাকচুয়ালি কি দেখো আমার ছন্দের মধ্যে আছে, ছন্দের মধ্যে কিন্তু নাই, যার কারণে আমরা এগুলোকে কি বলবো, স্কেলার রাশি। আশা করি আজকের লেকচারে তোমরা খুব সহজে স্কেলার এবং ভেক্টর সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবা। তো আগামী দিন ভেক্টর কিভাবে চেনা যায় এবং ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।